ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় আইএসসি সিলেবাসভুক্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে। প্রথমেই আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। ছেলেবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা শুরু করেন মাত্র 11 বছর বয়স থেকে। প্রথমেই তাকে স্কুলে পাঠানো হলে তিনি স্কুলের পড়াশোনা করতে তিনি চাইতেন না বা স্কুলে যেতে চাইতেন না, তাই তাকে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা শুরু করা হয়েছিল, কিন্তু সেটাও তার ভালো লাগতো না। যেহেতু মায়ের অনেক সন্তান, সেই জন্য তাদের মানুষ হতে হয়েছিল চাকর বাকরের কাছে, এবং তারা যখন প্রতিদিনের বরাদ্দ মাছের ঝোল আর ভাত খাইয়ে এবং পুকুরে স্নান করিয়ে নিয়ে যেতেন স্কুলে, তখন কিন্তু স্কুলে যেতে তার ইচ্ছে করতো না। স্কুলটাকে তার মনে হতো 10টা 4টার আন্দামান, কারণ আন্দামানের সেলুলার জেলে কয়েদিদের উপরে যে রকমের অত্যাচার করা হয় তিনি মনে করতেন এই বিদ্যালয়েও ঠিক সেরকমভাবে অত্যাচার করা হয়, তাই তিনি বিদ্যালয়ের লেখাপড়া ভালোবাসতেন না বা বিদ্যালয়ের লেখাপড়া তিনি করেননি। তারপর থেকে পাঠানো হয়েছিল বিভিন্ন স্কুলে, ওরিয়েন্টাল সেমিনারি, এরকমই সেন্ট জেভিয়ার্স, এরকম নর্মাল স্কুল ইত্যাদি বিভিন্ন স্কুলে, কিন্তু কোনো স্কুলেই তিনি যেতে রাজি হননি বা স্কুলের লেখাপড়া তিনি সমাপ্ত করেননি। শেষ পর্যন্ত তাকে বিদেশেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখান থেকেও তিনি পিতার অনুরোধে ফিরে এসেছিলেন এবং তার ভালো লাগেনি, এবং তারপরে তিনি শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতনে এসে তিনি সেখানে তার কাজ শুরু করেন, অর্থাৎ লেখা শুরু করেন। এই লেখা নিয়েই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন। আমাদের সাহিত্যের অর্থাৎ বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি। কাব্যে রবীন্দ্রনাথ, সাহিত্যে রবীন্দ্রনাথ, নাটকে রবীন্দ্রনাথ, গানে রবীন্দ্রনাথ, নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ, জলে স্থলে আকাশে বাতাসে শুধু রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। বিদ্যালয়ের লেখাপড়া সমাপ্ত না করেও বা কোনো রকমের সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তিনি কিন্তু বিশ্বকবি আখ্যায় ভূষিত হয়েছিলেন। 1913 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তিনি যে রচনা করেছিলেন, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম কবিতা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, এই কবিতাটির ইংরেজি অনুবাদের জন্য, অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থটাকে তিনি পুরোটাই ইংলিশে অনুবাদ করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন সং অফারিংস। এটার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ওরা কাজ করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কাজ করে কবিতায় শ্রমজীবী সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। কর্মহীন অবকাশে কবির মন ধাবিত হয় মহাশূন্যের দিকে। তার কল্পনা দৃষ্টিতে ভেসে ওঠে অতীতের সেই ভারত ইতিহাসের চিত্র। সুদীর্ঘ অতীতে বহিরাগতরা হানা দিয়েছে বারবার আমাদের দেশে। এসেছে মোগল, পাঠান এবং শেষ পর্যন্ত এসেছে বলশালী ইংরেজ। কেউ কিন্তু স্থায়িত্ব লাভ করতে পারেনি, তাদের চলে যেতে হয়েছে আমাদের এই দেশ থেকে, দেশ ছেড়ে। সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন ব্রিটিশ অর্থাৎ ইংরেজ। কিন্তু এই কথা ভাবতে ভাবতে একদিন যখন তিনি মাটির পৃথিবীর দিকে নেমে আসেন, তার দৃষ্টি যখন নেমে আসে মাটির পৃথিবীর দিকে, তখন তিনি মনে করেন যে আমাদের যে কর্মচঞ্চল জনতা, তাদের কাজ কিন্তু অব্যাহত। তারা কিন্তু কোনো দিনই ভেঙে পড়ে না, দুঃখে যেমন ভেঙে পড়ে না, আনন্দেও খুব বেশি আনন্দিত হয় না। এদের কর্মধারা চিরপ্রবহমান, চিরকাল ধরে চলেছে, চারিদিকে অব্যাহত এদের ধারা। কারণ ধ্বংসতেও তাদের দরকার, আবার গড়তেও তাদের দরকার। একটা বড় বাড়ি তৈরি করতেও যেমন এই কর্মচঞ্চল জনতার দরকার, আবার তেমনি সৃষ্টি করতেও এই কর্মচঞ্চল জনতার দরকার। এরা কিন্তু প্রতিনিয়ত তাদের কাজ করে চলেছে। মোগল, পাঠান, ইংরেজ সবাই এসেছে, কিন্তু কেউ স্থায়িত্ব লাভ করতে পারেনি।
চলে গেছে সবাই একে একে, রয়ে গেছে আমাদের দেশ আমাদেরই। এরকমভাবে আমাদের কর্মচঞ্চল জনতা যে কাজ করে চলেছে প্রতিনিয়ত, তাদের জন্যে কবির এই যে কবিতা, যে এই কর্মচঞ্চল জনতা কখনো কিন্তু মুখ ফিরিয়ে থাকে না। তারা দুঃখেও খুব বেশি উচ্ছ্বসিত হন না এবং দুঃখেও খুব বেশি দুঃখ ভোগ করেন না, বা দুঃখ তাদের মনের মধ্যে বা মুখের মধ্যে প্রকাশ পায় না। আবার আনন্দেও উচ্ছ্বসিত হন না এরা, কারণ তারা জানেন এটা চিরকালের জন্য নয়। সুখ এবং দুঃখ কিন্তু চক্রবৎ পরিবর্তিত হয়, চাকার মতো পরিবর্তিত হয়। চক্রবৎ পরিবর্তনতে দুখানি চ সুখানি চ, এই কর্মচঞ্চল জনতার ক্ষেত্রে এটা সাজে। আজ হয়তো তাদের একটু ভালো খাবার জুটেছে, পরের দিন কিন্তু তাদের ভালো খাবার নাও থাকতে পারে, এটা তারা মেনে নিয়েছে। এদের মধ্যে দুঃখের কোনো ভাব ফুটে ওঠে না মুখের মধ্যে। শ্রমজীবী মানুষের কর্মধারা ব্যাপ্ত হয়ে থাকে নগরে প্রান্তরে। কালের নিয়মে রাজশক্তির একসময় দুর্বল হয়ে পড়ে, স্তব্ধ হয়ে যায় প্রবল সামরিক শক্তির আস্ফালন। কিন্তু যুদ্ধজয়ের প্রতীক রূপে স্থাপিত জয়স্তম্ভ হয়ে পড়ে তাৎপর্যহীন। দিগ্বিজয়ী যোদ্ধাদের হিংস্রতা ও নিষ্ঠুরতার রক্তাক্ত কাহিনী লেখা থাকে আমাদের ইতিহাসের পাতায়। আমরা ইতিহাস পড়ে জানতে পারি সেসব কথা। মানুষ তাদের ভুলে যেতে চায়। পক্ষান্তরে শ্রমজীবী মানুষের দেশে দেশান্তরে ব্যক্ত কর্মপ্রবাহে কখনো ছেদ পড়ে না, কখনো থেমে থাকে না। তারা সব সময় কাজের মধ্যে লিপ্ত থাকে। কর্মের মধ্য দিয়ে তারা ধ্বনিত করে তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের পতন ঘটে গেলেও কৃষক, শ্রমিক প্রভৃতি মেহনতি মানুষের কর্মধারা চলতেই থাকে। রাজত্ব অস্থায়ী, রাজশক্তি অস্থায়ী, কিন্তু কর্মী মানুষের কর্মধারা চিরপ্রবহমান, চিরচঞ্চল। এরা কাজ করে চলে যুগ যুগান্তর ধরে, প্রতিনিয়ত, প্রতিদিন। এই কবিতার মধ্যে কিন্তু সেটাই বলা হয়েছে যে যতই রাজশক্তির উত্থান বা পতন হোক না কেন, কর্মী মানুষের কর্মধারা চিরপ্রবহমান। এরা কিন্তু ভাঙতেও এদের দরকার, গড়তেও এদের দরকার, কিন্তু তবুও এরা কিন্তু ইতিহাসের পাতায় জায়গা পায় না। এদের নাম কিন্তু লেখা থাকে না ইতিহাসের পাতায়। যত বড় বড় ইমারত অট্টালিকা তৈরি হোক না কেন, প্রাসাদ তৈরি হোক না কেন, এদের নাম কোথাও লেখা থাকে না। দেখো কবিতায় কি বলছেন কবি। এই কবিতাটি আরোগ্য নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরোগ্য কাব্যগ্রন্থ থেকে গৃহীত ওরা কাজ করে এই কবিতাটি। অলস সময় ধারাবে মন চলে শূন্যপানে চেয়ে। প্রকৃতপক্ষে কবি যখন এই কবিতাটি লেখেন তখন তার বয়স হয়ে গেছে, বয়সের ভারে ক্লান্ত। তিনি মৃত্যু পথযাত্রী, তাই তিনি প্রথমেই লিখেছেন অলস সময় ধারাবে মন চলে শূন্যপানে চেয়ে, মানে পিছনের দিকে। সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। ছায়া আঁকা মানে একদিন যে তারা ছিল আবার চলেও গেছে, এই সবগুলো কিন্তু তার মনে পড়ে। কতকাল দলে দলে গেছে কত লোক সুদীর্ঘ অতীতে, কতকাল দলে দলে লোক এসেছে আবার চলেও গেছে। মোগল, পাঠান, ইংরেজ এরা সবাই এসেছে আবার চলেও গেছে। জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যবাদী পাঠানের দল। জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে পাঠানের দল। পাঠানরা আমাদের দেশে রাজত্ব করতে এসে বেশি দিন রাজত্ব করতে পারেননি, তারা চলে গেছেন, আবার ফিরে গেছেন নিজের দেশে। আমাদের দেশ আমাদেরই রয়ে গেছে, কিন্তু আমাদের দেশের সম্পদের লোভে সবাই কিন্তু আমাদের দেশে হানা দিয়েছে। এসেছে মোগল সম্রাট আমাদের দেশে রাজত্ব করার জন্য এসেছে এবং আমাদের মানুষের উপর অত্যাচার করে আমাদের দেশটাকে দখল করে কিছুদিন হলেও ভোগ করেছে। এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াইছে ধূলিজাল, উড়িয়েছে বিজয় পতাকা। তারা এসেছে, ধূলিজাল উড়িয়েছে, কোনো রকমে তারা ওইভাবে জয়োদ্ধত ধ্বনিতে তারা উঠে এসেছে, মানে ঢুকে গেছে আমাদের দেশে এবং উড়াইছে বিজয় পতাকা। তাদের বিজয় পতাকা উড়িয়েছে, আমাদের দেশ তারা দখল করেছে, তারা রাজত্ব করেছে কিছুদিনের জন্য হলেও, কিন্তু কেউ টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত। তারা সবাই ফিরে গেছে নিজের দেশে, আমাদের দেশ রয়ে গেছে আমাদেরই। শূন্য পানি চাই আজ তার কোনো চিহ্ন নাই। পিছন দিকে তাকাই কিন্তু দেখি যে ওদের আর সেই সখুন্দল পাঠান মুঘল সবাই এসেছে এবং চলে গেছে, এদের আর কোনো চিহ্ন নাই। সব কিন্তু মাটির তলায় চাপা পড়ে গেছে, স্মৃতির অতল তলে তলিয়ে গেছে সেসব।
আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। নির্মল সে নীলিমায় প্রভাত ও সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় যেমন সূর্য ওঠে আমাদের স্বাধীনতার সূর্য, তেমনি সন্ধ্যাবেলায় আবার অস্ত যায় স্বাধীনতার সূর্য। তাই বলছে নির্মল সে নীলিমায়, চাঁদের আলোই প্রভাত ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। সূর্যোদয় তেমনি সূর্য উঠল, আবার আমাদের স্বাধীনতার সূর্য, আবার ডুবলো সেই স্বাধীনতার সূর্য। তেমনি সকাল ও সন্ধ্যায়, প্রভাত এবং সন্ধ্যায় আবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল বিশ্বাসী রথে। আবার সেই শূন্যতলে যখন সখুন্দল পাঠান চলে গেল, মোগল চলে গেল, তখন কিন্তু আবার সেই লৌহ বাঁধা পথে এসেছে কে? দেখো, অনল বিশ্বাসী লৌহ বাঁধা পথে অনল বিশ্বাসী রথে প্রবল ইংরেজ এসেছে, ব্রিটিশ সরকার এসেছে। তোমরা জানো লর্ড ক্লাইভ আমাদের দেশে ব্যবসা করতে এসে আমাদের দেশের সম্পদের লোভে কিন্তু আমাদের দেশের মানুষের সঙ্গে হাত মিলিয়ে আমাদের দেশটাকে জয় করার জন্য উঠে পড়ে লেগে শেষ পর্যন্ত আমাদের দেশটাকে তারা নিজের দখলে এনেছিলেন। এটা তোমরা সবাই জানো। প্রবল ইংরেজ, শেষ পর্যন্ত ইংরেজও এসেছে, বিকীর্ণ করেছে তার তেজ কিন্তু চারিদিকে ছড়িয়ে দিয়েছে। ইংরেজ আমাদের দেশটাকে অনেক দিন দখল করেছে। 1757 সালের 23শে জুন থেকে 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত তাদের কবলে ছিল আমাদের এই দেশ। আমরা ছিলাম পরাধীন। অত্যাচার সহ্য করেছে আমাদের দেশের মানুষ প্রচুর। কত বিপ্লবী প্রাণ দিয়েছে আমাদের এই দেশকে ফেরানোর জন্য। কত মা হারিয়েছে তার সন্তানকে, কত স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, কত সন্তান হারিয়েছে তার পিতাকে এই ইংরেজের কবল থেকে দেশকে ফেরানোর জন্য। জানি তার পথ দিয়ে বয়ে গেছে কাল, কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পথ ধরে বয়ে গেছে কাল, কাল মানে সময় চলে গেছে, তার পথ ধরে কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। সেই সব সাম্রাজ্যলোভী মানুষেরা চলে গেছে, আমাদের দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। যদিও খুব দীর্ঘদিন ধরে এরা আমাদের দেশে রাজত্ব করেছে, প্রায় 200 বছর। জানি তার পণ্যবাহী সেনা যদি লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। যারা এখানে এসেছিল, যেসব সেনারা এখানে এসেছিল, তাদের চিহ্ন কিন্তু আমাদের এখানে আর থাকবে না, কারণ তারা চলে গেছে। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে। কবি শূন্যপানে চেয়ে যখন দেখলেন সখুন্দল পাঠান মোগল এসেছে, আবার চলে গেছে, জয়োদ্যত গতিতে তারা এসেছে, তারা রাজত্ব করেছে, তাদের বিস্তার করেছে এবং চলে গেছে, তখন তার মন নেমে এলো এই কর্মচঞ্চল মানে মাটির পৃথিবীর দিকে, কর্মচঞ্চল জনতার দিকে। মাটির পৃথিবীর পানে আঁখি মেলি যাবে, দেখি সেটা কলো কলো রবে বিপুল জনতা চলে। বিপুল জনতা কোথায় যাচ্ছে? কাজ করতে যাচ্ছে। কাজ না করলে তাদের পেট পড়বে না, তাদের সন্তান সন্ততি স্ত্রী মা খেতে পাবে না। তাই প্রতিনিয়ত তাদের কাজ, তাদের কর্মধারা অব্যাহত চিরন্তন। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল। বলছে দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে, কাজ করতে যাচ্ছে বিপুল জনতা নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে। যুগ যুগান্তর ধরে এদের কর্মধারা চির অব্যাহত। এদের কাজ কখনো থেমে থাকে না, ভাঙতে করতে সব সময় এদের প্রয়োজন হয়, এদের কর্মধারা তাই চিরচঞ্চল। নানা পথে দলে দলে যুগ যুগান্ত হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে এরা কাজ করে চলে। এদের কর্মধারা কোনোদিনই থেমে থাকে না। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা দাঁড় টানে কারা? শ্রমজীবী চঞ্চল জনতা টানে দাঁড়, ধরে থাকে হাল। ওই নৌকোর হাল ধরে থাকে এরাই, এই শ্রমজীবী মানুষেরা। কারণ ওইভাবে কাজ না করলে তাদের দিন চলবে না, মা সন্তান সন্ততি স্ত্রী খেতে পাবে না। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। কৃষক মাঠে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ধান বনে ফসল উৎপাদন করে, আবার তারা কাটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। এরা প্রচণ্ড সহিষ্ণু কষ্ট করে, পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে প্রান্তরে, ওরা বিভিন্ন জায়গায় কাজ করে, নগরেও করে প্রান্তরে করে, বিভিন্ন জায়গা যেখানে তাদের কাজের প্রয়োজন হয়, যেখানে তারা কাজ পায় সেখানেই ছুটে যায় এবং কাজ করে সেভাবেই। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার বলে।
রাজছত্র ভেঙে পড়ে, যারা রাজত্ব করতে এসেছিল সেই রাজশক্তি ভেঙে পড়ে, সেই ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, আজ তারা স্বাধীন। এদের কাজের পিছনে কারো কোনো হাত নেই। রণডঙ্কা মানে যুদ্ধের বাজনা যে ভেরি, তার সেই কোনো শব্দ তোলে না। জয়স্তম্ভ মূঢ়সম, অর্থ তার ভুলে, সমস্ত কিছু বোকার মতো তারা ভুলে যায়। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, তাদের যে ওই লাল চোখ, মানে যারা আমাদের দেশে রাজত্ব করতে এসেছিল তাদের লাল চোখ কী হয়, যত রক্ত আঁকি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ডাকি। শিশুপাঠ্য কাহিনীতেই শুধু পড়তে পারা যায়, বইয়ের মধ্যেই শুধু লিপিবদ্ধ থাকে। তাছাড়া ওদের রাজত্ব কিন্তু অব্যাহত নয়। কাদের রাজত্ব অব্যাহত? শ্রমিক, কৃষক, মানুষের কর্মচঞ্চল জনতার কাজ কিন্তু চির অব্যাহত। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে। ওরা কাজ করে কারা? এই চিরচঞ্চল জনতা, শ্রমিক শ্রেণীর মানুষেরা, কর্মচঞ্চল মানুষেরা, যারা প্রতিনিয়ত কাজে ব্যস্ত, ভাঙতে যাদের প্রয়োজন, গড়তে যাদের প্রয়োজন, ঠিক তারাই। ওরা কাজ করে দেশে দেশান্তরে, ওরা দেশে দেশান্তরে বিভিন্ন জায়গায় কাজ করে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে। অঙ্গ বিহার, বঙ্গ হলো বাংলা, আর কলিঙ্গ হলো উড়িষ্যা। বিভিন্ন জায়গায় এরা কাজ করে, পাঞ্জাবে, বোম্বাই, গুজরাটে। পাঞ্জাবেও কাজ করে, বোম্বাইও কাজ করে, গুজরাটে কাজ করে। যেখানেই যাবে তুমি এই কষ্ট সহিষ্ণু, এই পরিশ্রমী মানুষদের তুমি দেখতে পাবে, কারণ এরা বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে। এদের কাজ চির অব্যাহত, চির চঞ্চল। এরা কর্মচঞ্চল জনতা। গুরু গুরু গর্জন, শুন গুনগুন স্বর, দিন রাত্রি কথা পড়ে দিন যাত্রা করিছে মুখর। যখন এরা কাজ করে, এদের কষ্ট ভোলার জন্য এরা নিজের মনে গুনগুন করে গান গাইতে থাকে। এই গানের ধ্বনি অর্থাৎ আওয়াজ, গুরু গুরু গর্জন, গুনগুন স্বর, তারা গুনগুন স্বরে গান গাইতে থাকে। কারণ কি? তাদের যে প্রতিদিনের যে কষ্ট, এই কষ্ট ভোলার জন্য বা মনের আনন্দে গান করে এবং মনের আনন্দে তারা কাজ করে। দিন রাত্রি গাঁথা পড়ি দিন যাত্রা করেছে মুখর, মানে এই সারাদিন কাজ করার মধ্যে তাদের গানের মধ্য দিয়ে সারা দিনটা তারা মুখর করে রাখে, সারা দিনটা তারা ভরে রাখে তাদের আনন্দ আর তাদের গানে। সুখ দুঃখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। সুখ দুঃখ দিবস রজনী, সুখ এবং দুঃখ মিলেই তাদের জীবন। কারণ সুখও তাদের জীবনে স্থায়ী নয়, আবার দুঃখও নয়। কাজ হলে এদের আনন্দে দিন চলে, এদের পেট ভরে, কাজ না হলে এদের পেট ভরে না। সুতরাং এদের কাজ ছিল অব্যাহত, ছিল চঞ্চল জনতা। এরা প্রতিনিয়ত এরা কাজের খোঁজে চলেছে, কাজ করে চলেছে। তাই সুখ দুঃখ দিবস রজনী, দিন রাত্রি এই সুখ দুঃখ নিয়ে মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। জীবনটাকে তারা মন্দ্রিত করে তোলে, আনন্দে ভরিয়ে রাখে। জীবনটাকে তারা এইভাবেই অনুভব করে, এইভাবেই জীবনটা কাটিয়ে দেয় তারা। সুতরাং এই যে ওরা কাজ করে বলতে এখানে কর্মচঞ্চল জনতার কথা বলা হয়েছে, যারা প্রতিনিয়ত কাজ করে এবং যাদের জন্য ফসল ওঠে আমাদের ঘরে ঘরে। আমরা বড় অট্টালিকায় বাস করতে পাই, আমরা কিন্তু বড় বড় কলকারখানা যে তৈরি হচ্ছে তাতেও এদের হাত রয়েছে। এই কর্মচঞ্চল জনতার দিকে যখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখ পড়ে, তখন কিন্তু তিনি অন্য মানুষ হয়ে যান। কিন্তু অতীতের ছায়া আঁকা ছবি তার মনের মধ্যে একটা ছাপ ফেলে, সে কথা ভাবতে গিয়ে তিনি কিন্তু কীরকম একটা হয়ে যান। তখন তিনি মাটির পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। প্রকৃতপক্ষে এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সময়ের কবিতা, এবং শেষ সময়ের কবিতা বলেই তিনি কিন্তু এইভাবে দেখেছেন যে অতীত এবং বর্তমানটাকে তিনি মিলিয়েছেন এইভাবে। এই কবিতাটি আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।